আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলন। তোমাদের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনের সকল খুঁটিনাটি বিষয় এখন তোমাদেরকে দিব। এখানে যতগুলো আছে সৃজনশীল সমাধান থেকে শুরু করে সংক্ষিপ্ত প্রশ্ন, সবগুলোর সমাধান তোমাদেরকে আমি ধারাবাহিকভাবে দিব। চলো আমরা প্রথম থেকে দেখা শুরু করি। প্রথমে আমাদেরকে কিছু শূন্যস্থান দিয়েছেন, সেগুলো আমরা পূরণ করব। ড্যাশ এর ভেতর দিয়ে আলো প্রবেশ করে, উত্তর হবে কর্নিয়ার। চোখের কর্নিয়ার দিয়ে আলো প্রবেশ করে। ড্যাশ মধ্যে তিনটি ক্ষুদ্র অস্তিত্ব থাকে। ড্যাশের মধ্যে তিনটি ক্ষুদ্র অস্থি থাকে। মধ্যকর্ণের মধ্যে ক্ষুদ্র তিনটি অস্থি থাকে। ড্যাশ বহিকর্ণের শেষ অংশ। কর্ণপট বহিকর্ণের শেষ অংশ। জিহ্বায় 7 ড্যাশ থাকে। কোরক থাকে। এরপরে 5 নাম্বার, ঘ্রাণ কোষগুলো বিশেষ স্নায়ুর সাহায্যে মস্তিষ্কের সাথে সংযোগ রক্ষা করে। কিসের সাথে? মস্তিষ্কের সাথে। এর পরবর্তীতে দেখো বহু নির্বাচনীতে কি আছে, আমাদের দেহে চালক কোনটি? আমাদের দেহের চালক কোনটি? চালক হলো মস্তিষ্ক, যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সিগন্যাল পাই এবং আমরা চলাফেরা করতে পারি। 2 নম্বরে, ঘাম তৈরি হয় কোথায়? ঘাম তৈরি হয় ঘর্মগ্রন্থিতে। ঘাম তৈরি হয়। 12 বছর বয়সী একজন ছেলে অনিয়মিতভাবে গোসল করে, এমনকি গোসলের পর নির্দিষ্ট তোয়ালে ব্যবহার করে না। সম্প্রতি তার মাথায় খুশকির মাত্রা খুব বেড়ে গেছে। সম্প্রতি তার মাথায় খুশকির মাত্রা খুব বেড়েছে। এছাড়া তার গায়ে খোসপাঁচড়া হওয়ার সে ফেরিওয়ালার কাছ থেকে মলম কিনে লাগায়। প্রথমে 3 নম্বরে দেখো, ছেলেটির মাথায় কিসের সমস্যা হয়েছে? এটা হবে ত্বকের সমস্যা হয়েছে। 4 নম্বরে, খোসপাঁচড়া যাতে না হয় সেজন্য ছেলেটিকে নিয়মিত গোসল করতে হবে। এটা সঠিক। এরপরে হলো যে পরিষ্কার তোয়ালে ব্যবহার করতে হবে, এটাও সঠিক। যে কোনো মলম লাগাতে হবে না, এটা সঠিক না, এটা ভুল। তাহলে উত্তর হবে 1 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখো, বলেছে কি, জিহ্বাকে 7 ইন্দ্রিয় বলা হয় কেন? মুখগহ্বরের অবস্থিত লম্বা পেশিবহুল অঙ্গটি হলো জিহ্বা। জিহ্বার উপর একটি আস্তরণ আছে। এতে বিভিন্ন স্বাদ গ্রহণের জন্য স্বাদ কোরক থাকে, যা জিহ্বার সামনে, পেছনে ও পাশে বিশেষ বিশেষ স্বাদ গ্রহণে সাহায্য করে। জিহ্বার মাঝখানে কোনো স্বাদ কোরকের উপস্থিতি না থাকায় সেখানে কোনো স্বাদ অনুভব হয় না। জিহ্বায় উপস্থিত স্বাদ কোরকের উপস্থিতিতে স্বাদ অনুভব করা যায় বলেই জিহ্বাকে স্বাদ ইন্দ্রিয় বলা হয়। পরে 2 নম্বর প্রশ্নে বলেছে, মধ্যকর্ণ কিভাবে শ্রবণে সহায়তা করে? বহিকর্ণ ও অন্তকর্ণের মাঝখানে মধ্যকর্ণ অবস্থিত। এটি একটি বায়ুপূর্ণ থলি, যার মধ্যে 3টি ক্ষুদ্র ক্ষুদ্র হাড় বা অস্থি রয়েছে। অস্থিসমূহের মধ্যে শব্দ তরঙ্গ বা ঢেউ অন্তকর্ণে পৌঁছায়। এছাড়া কানের সাথে গলার সংযোগের জন্য একটি নল আছে, যার কাজ হলো কর্ণপটহের বাইরে ও ভেতরে বায়ুর চাপ সমান রাখা। এভাবেই মধ্যকর্ণ আমাদের শ্রবণে সহায়তা করে। এরপর 3 নম্বর প্রশ্নে কি আছে দেখো, চোখের রেটিনার কাজ কি? রেটিনা অক্ষিগোলকের সবচেয়ে ভেতরের আলোক সংবেদী স্তর। এখানে রড ও কোণ নামে 2 ধরনের কোষ রয়েছে। চোখের লেন্সটি চক্ষু গোলকের সামনে ও পেছনে 2টি অংশে বিভক্ত রয়েছে। এই অংশগুলোকে প্রকোষ্ঠ বলে। রেটিনার বিভিন্ন প্রকোষ্ঠগুলোর কাজ নিম্নরূপ: 1. চক্ষু গোলকে আলোক রশ্মি প্রবেশ করতে সাহায্য করে। 2. চক্ষুগুলোকে পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে। 3. চক্ষুগুলোকের আকার বজায় রাখতে সাহায্য করে। 4 নম্বর প্রশ্নে কি আছে, চোখের লেন্স নষ্ট হয়ে গেলে কি ঘটবে? মানুষের চোখের লেন্স পিউপেলির পেছনে অবস্থিত দ্বি উত্তল লেন্স। লেন্সটির মাঝখানে 2 দিক উঁচু আর অগ্রভাগ সরু। এটি এক ধরনের সিরিয়ারি পেশি দ্বারা আটকানো থাকে। এই পেশিগুলো সংকুচিত ও প্রসারিত হতে পারে। এদের সংকোচন প্রসারণ দরকার মতো লেন্সের আকৃতি পরিবর্তন করতে হয়। তাই চোখের এই গুরুত্বপূর্ণ লেন্সটি নষ্ট হয়ে গেলে বাইরের পরিবেশ থেকে পাওয়া বস্তুর সঠিক আকৃতি রেটিনার উপর প্রতিবিম্ব হবে না, ফলে ত্রুটিযুক্ত দৃষ্টি সৃষ্টি হবে। 5 নাম্বার কি আছে দেখো, ত্বকের কাজ কি? ত্বকের কাজগুলো নিচে উল্লেখ করা হলো। ত্বক দেহের ভেতরে কোমল অংশকে বাইরে আঘাত, ঠান্ডা, গরম, রোদ ইত্যাদি থেকে রক্ষা করে। 2 নাম্বার, ত্বক দেহে রোগ জীবাণু ঢুকতে বাধা দেয়। 3 নাম্বার, ত্বক ঘাম বের করে দিয়ে শরীর ঠান্ডা ও সুস্থ রাখে।
4 নাম্বার, ত্বক দেহের ক্ষতিকর পদার্থ বের করে দেয়। নিজেরা করো, কাজটি যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য ইনশাআল্লাহ রেডি করব। এর পাশাপাশি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সৃজনশীল প্রশ্ন 1, প্রশ্নের পাশের দেখে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানের মধ্যে আমাদের একটি চোখের নমুনা দিয়েছে, তার থেকে এখান থেকে আমাদের উত্তর করতে হবে। স্ক্লেরা কি? চোখের অক্ষিগোলকের বাইরে সাদা শক্ত ও পাতলা স্তরটি হলো স্ক্লেরা। খ নম্বরে কি আছে? খ নম্বরে আমাদেরকে বলেছে চোখের জি অংশ ক্ষতিগ্রস্ত হলে কি ঘটবে। এই যে জি অংশ আছে, এটা যদি ক্ষতিগ্রস্ত হয়, এই অংশটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি ঘটবে? চোখের জি চিহ্নিত অংশটি, এই অংশটি ক্ষতিগ্রস্ত হলে যা ঘটবে: 1, চোখের ভেতর থেকে আলোর প্রতিফলন হবে না, পিউপিলের মাধ্যমে আলোক রশ্মি রেটিনার প্রবেশ করতে পারবে না, সিলিরিয়া পেশি দ্বারা আটকানো লেন্সটি সংকুচিত ও প্রসারিত হতে পারবে না, ফলে লেন্সের আকৃতি পরিবর্তন হবে না এবং চোখ বস্তুর প্রতিবিম্ব ঘটনে সহায়তা করতে পারবে না। গ নম্বরে কি আছে দেখো, বি অংশে কাজ ব্যাখ্যা করো। এখানে যে বি অংশ আছে এটার কাজ তোমাকে ব্যাখ্যা করতে বলেছে, এই ভিতরের অংশটার কাজ। চিত্রে চোখের বি চিহ্নিত অংশটি আইরিশ, যার অবস্থান কর্নিয়ার পেছনে। এটি ঘন কালো গোলাকার একটি অস্বচ্ছ পর্দা। এর কেন্দ্রস্থলে একটি ছিদ্র থাকে যাকে পিউপিল বলে। আইরিশের পেশিসমূহের সংকোচন প্রসারণে পিউপিল ছোট বড় হতে পারে। এর ফলে আলোক রশ্মি রেটিনার প্রবেশ করে, অর্থাৎ আইরিশ চক্ষু লেন্সের ওপর আপতিত আলোর পরিমাণ নির্ণয় করে। এটি আইরিশের প্রধান কাজ। ঘ নম্বর দেখো, যে অংশে কিভাবে আমাদের দেখতে সাহায্য করে আলোচনা করো। যে অংশটি আছে এটা কিভাবে আমাদেরকে দেখতে সাহায্য করে। চিত্রে যে অংশটি হলো লেন্স, এটি তারারন্ধ্রের ঠিক পেছনে অবস্থিত। লেন্স চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি কোন ধরনের সিরিয়ারি পেশি দ্বারা আটকানো থাকে এবং পেশিগুলো সংকোচন ও প্রসারণের ফলে লেন্সের আকৃতি পরিবর্তন হয়, ফলে লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটে। যখন কোনো আলোকিত বস্তু হতে আলো চোখে পড়ে তখন তা পিউপিল দিয়ে লেন্সে আপতিত হয়। লেন্স যখন ওই বস্তুর একটি ক্ষুদ্র ও উল্টো প্রতিবিম্ব রেটিনার উপর সৃষ্টি করে, তখন আলোর এই উদ্দীপনা অপটিক স্নায়ুর সাহায্যে মস্তিষ্কে পৌঁছে। মস্তিষ্ক রেটিনার সৃষ্ট উল্টো প্রতিবিম্বকে পুনরায় উল্টে দেয়, ফলে আমরা বস্তুটিকে দেখতে পাই। আর এভাবেই যে চিহ্নিত অংশটি অর্থাৎ লেন্স আমাদের দেখতে সহায়তা করে। পরবর্তী সৃজনশীলটি দেখো, এখানে আমাদেরকে একটি কানের বৈশিষ্ট্য দিয়েছে, কিভাবে আমরা আসলে শুনতে পাই। ক নম্বর আমাদেরকে বলেছে সংবেদী অঙ্গ কাকে বলে। ক নম্বর দেখো, যেসব অঙ্গ দিয়ে আমরা দেখি, শুনি, খাবারের স্বাদ গ্রহণ করি, গরম ঠান্ডা তাপ চাপ অনুভব করি, সেই সব অঙ্গকে সংবেদী অঙ্গ বলে। 2 নম্বর দেখো কি বলেছে। এ চিহ্নিত অংশ না থাকলে কি ঘটবে ব্যাখ্যা করো। এই এ চিহ্নিত অংশটা যদি না থাকে, কানের যে বাইরের অংশটা আছে এটা যদি না থাকে তাহলে কি ঘটবে। চিত্রে এ চিহ্নিত অংশটি হলো পিনা বা কর্ণছত্র। এটি শব্দকে কর্ণকুহরে পাঠায়। পিনা না থাকলে শব্দ কর্ণকুহরে পৌঁছাবে না, ফলে আমরা শব্দ শুনতে পাবো না। এরপরে ঘ নম্বর দেখো, ই চিহ্নিত অংশের কাজ উল্লেখ করো। চিত্রে ই চিহ্নিত অংশটি হলো অস্থির মধ্যে অবস্থিত। এর কাজ হলো দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে মস্তিষ্ককে সাহায্য করা এবং দেহের অবস্থানের অনুভূমিক উদ্রেক করা। 2 নম্বর, এটি স্নায়ুকে উদ্দীপ্ত করে। 3 নম্বর, ককলিয়ার ভেতরে শ্রবণ সংবেদী কোষ উদ্দীপনা ধারণ করে। 4 নম্বর, অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে শ্রবণ উদ্দীপনা পাঠায়। ঘ নম্বর দেখো, সি ও এফ চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা আলোচনা করো। সি এবং এফ। চিত্রে সি এফ চিহ্নিত অংশ যথাক্রমে কর্ণকুহর ও ইউস্টেসিয়ান নালী। নিচে এদের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। কর্ণকুহর, কানের পিনা একটি স্নায়ু নালীর সাথে যুক্ত। এ নালীটিকে কর্ণকুহর বলে। এর মাধ্যমে শব্দ তরঙ্গ লম্বাভাবে টিম্পেনিক পর্দায় পৌঁছে। এই পর্দায় অবস্থিত মোম ও লোম কানের ভেতরে ধুলোবালি প্রবেশে বাধা দেয় এবং জীবাণু নাশ করে। এটি টিম্পেনিক পর্দার অনুকূল উষ্ণতা ও আর্দ্রতা বজায় রাখে। ইউস্টেসিয়ান নালী, মধ্যকর্ণের অঙ্গকীয় দেশ থেকে সৃষ্ট হয়ে গলবিল পর্যন্ত বিস্তৃত। এটি একটি সরু নালী বিশেষ। এটি কানের টিম্পেনিক
পর্দার উভয় পাশে বায়ুর চাপ সমান রাখে। পরিশেষে বলা যায় শ্রবণে কর্ণকুহর সি এবং ইউস্টেসিয়ান নালী এফ উভয়ের ভূমিকা অপরিসীম।